নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স CCHI 1 পেপারের সাজেশান। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশান CCHI 1 অর্থাৎ হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের 2026-এর সাজেশান। আমি ইতিপূর্বে যে সাজেশানগুলো দিয়েছিলাম আশা করছি তোমরা কমন পেয়েছো, তাই এটাও ভরসা রাখো কমন পাবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো করো। এটা আমি বারবার বলেছি। প্রথমত হচ্ছে যে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, আগে বুঝতে হবে, রিয়েলাইজ করবে, জানা পাবে। সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন হয় না, সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন হয় না। তাই যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, কিন্তু কোশ্চেনটা বুঝবে। দেখো, তোমরা হায়ার এডুকেশন দিচ্ছ, হায়ার এডুকেশনে পড়াশোনা করছো। এই হায়ার এডুকেশনে কিন্তু এই আতিবাতি কোশ্চেন দেয় না, কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, একটু পেঁচালো টাইপের ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাই কোশ্চেনটাকে একটু রিয়েলাইজ করবে, বুঝবে এবং সমস্ত কোশ্চেন টাচ করবে। সমস্ত আমার টার্গেট থাকবে 50 নম্বরের 50-এর অ্যান্সার করা। সে যাই লেখো না কেন, 50-এর 50 অ্যান্সার করবো। এই টেন্ডেন্সি নিয়ে আমি পরীক্ষার হলে বসবো, খাতায় উত্তরগুলো লিখব। তাই অবশ্যই এইটা টার্গেট রাখো, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করব, যাই আসুন না কেন। আর হিস্ট্রি তো লেখা যায়, হিস্ট্রি লেখা যায়, লেখা যাবে। যেগুলো দিচ্ছি এগুলো করো। 10-এর জন্য মোটামুটি আমি যেগুলো দিচ্ছি সেগুলো লিখে নাও। আর এখনও পর্যন্ত যারা নোটস সংগ্রহ করোনি, দেখো তোমাদের পরীক্ষা তো পিছিয়ে গেল, তাই অনেক সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা যথেষ্ট প্রিপারেশন নিতে পারবে, যথেষ্ট পরিমাণ। ভালো রেজাল্ট যদি করতে চাও বা পাস করতে চাও, আমি যেগুলো দিচ্ছি যেমনভাবে বলছি সেগুলো ফলো করো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাই এখন যারা নোটস সংগ্রহ করোনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, নোটস পেয়ে যাবে। হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের, 2-3 দিনের মধ্যে নোটস হাতে পেয়ে যাবে। 10 নম্বরের জন্য মোটামুটি গ্রুপ এতে যেটা পড়ে লিখে নাও। আর্য কারা, আর্য সমস্যাটা কি, এই বিষয়ে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। আমি এখানে সহজভাবে দিয়ে দিতে পারতাম আর্যদের সম্পর্কে বিস্তৃত বিবরণ আলোচনা করো। কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, ওরা আবার অন্যরকমভাবে দিতে পারে। মোটামুটি আর্যদের নিয়ে কোনো বিষয়বস্তু তুমি পড়লে আর্যদের সম্পর্কে এটাই লিখবে। তাহলে আর্য কারা, আর্য সমস্যা কি, এই বিষয়ে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য অবশ্যই করবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এটা আবার ঘুরিয়ে আসে। হরপ্পা সভ্যতার পতনের কারণ, বারবার এই কোশ্চেনগুলো হয়। তাহলে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী কী, মানে হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এবং ওর সঙ্গে অথবা দিয়ে দিতে পারে হরপ্পার নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ। নবপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? নবপ্রস্তর যুগের বিপ্লব বা নবপ্রস্তর বিপ্লব যেটা আর কি। মেহেরগড় সভ্যতার সমসাময়িক নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। মেহেরগড় সভ্যতার সমসাময়িক নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। আর এটা আমার বারবার বলা, অনুরোধ করে বলছি, তোমরা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে দেখো, একজন টিচারকে কিন্তু 10-5 মিনিট সময় দেওয়া যায়, সময় দেওয়া উচিত। তোমরা স্কিপ করবে, আমি কি বলছি সেটাকে ভালো করে বুঝবে না, তাহলে কি করে হবে? তাই ভিডিওটা পুরোটাই দেখবে, একটা বার অন্তত পুরোটাই ভিডিওটা দেখো, দেখে তারপরে তোমরা পড়াশোনা করবে। অথবা মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। মেহেরগড় সভ্যতা, সঙ্গম সাহিত্য, এটা খুব ভালো প্রশ্ন কিন্তু। সঙ্গম সাহিত্যের কালসীমা আলোচনা করো। সঙ্গম সাহিত্যের পর্যায়গুলো কী ছিল, মানে সাহিত্যিক যে পর্যায়গুলো, সাহিত্যিক যে ভাগগুলো সঙ্গম সাহিত্যের, সেগুলো দিতে হবে। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থা, খুব দামি প্রশ্ন। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থা, দেখো আবার এটা ঘুরিয়ে দিতে পারে কি, পরবর্তী বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে, মানে ডিফারেন্সটা দিতে পারে। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল, দেখেছ? ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে নারীর যে অবস্থা সেগুলো আলোচনা করতে হবে। প্রতিবাদী ধর্ম আন্দোলন, খুব ভালো প্রশ্ন এটা। প্রতিবাদী ধর্ম হিসাবে আজীবিক ধর্মমত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো, তোমাদের এটা আলাদা করে দিতে পারে, বা প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তার মানে এখানে আজীবিক ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, 3টে ধর্ম আসবে। আজীবিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। শুধুমাত্র প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে যদি 10 নম্বরের পড়ে, তাহলে কিন্তু 3টে ধর্ম আলোচনা করবে। তাহলে আজীবিক ধর্ম, বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার ভিন্নতা বা সাদৃশ্য কোথায়, তা আলোচনা করো। বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার ভিন্নতা বা সাদৃশ্যতা কোথায়, তা আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, 4টে কোশ্চেন খুব ভালো করে করো, 5টা কোশ্চেন। সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, আর হরপ্পা সভ্যতার পতনের কারণ। এই 4টে কোশ্চেন খুব ভালো করে আগে মুখস্থ করো, অন্যগুলো মুখস্থ করবে তারপরে। এই 4টের মধ্যে ভাগ্য ভালো হলে 3টে আসবে, না হলে 2টো অবশ্যই 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 পাবে। তবে হ্যাঁ, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিতে পারে।
যেমন প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যে পয়েন্টসগুলো রয়েছে বা সাহিত্যিক উপাদানের মধ্যে যে পয়েন্টসগুলো রয়েছে সেখানে দিতে পারে। ওখানে তো রয়েছে দেশীয় সাহিত্যিক উপাদান, বৈদেশিক সাহিত্য উপাদান, সেখান থেকে কেটে আসতে পারে। আবার দিয়ে দিতে পারে আলাদা করে লিপি ও মুদ্রার গুরুত্ব। এমনভাবে কিন্তু কোশ্চেন আসে, তাই খুব ভালো করে বুঝবে, কারণ ওই পয়েন্টস থেকে যদি দিয়ে দেয় তাহলে কই আর জানা পেলাম না, তো এভাবে কিন্তু কেউ ফেল করো না। মানে বুঝতে যাতে না করার অসুবিধা হয়, তাই কোশ্চেনের যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে একটু রিয়েলাইজ করবে, মনে রাখবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান করছো এবং সাহিত্যিক উপাদান দুটো অবশ্যই করো। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় অরাজনৈতিক ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় অরাজনৈতিক ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। মগধের উত্থান, এখান থেকে অনেক কোশ্চেন হয় ঘুরিয়ে ফিরিয়ে। মগধের উত্থান, ষোড়শ মহাজন পদ। মগধের উত্থানের কারণগুলিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন, এটা অনেক সময় 5-এ দিয়ে দেয়। তো মগধটা করে মগধের উত্থানের কারণগুলিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন কেমন ছিল? এই মোটামুটি দিলাম 10-এর জন্য। এবার যাও 5-এর জন্য। 5-এর জন্য লিখে নাও কৃষ্ণলোহিত মৃতপাত্র। সঙ্গম যুগের সাহিত্যে সমাজ জীবনের কি চিত্র ফুটে উঠেছে? সঙ্গম যুগের সাহিত্যে সমাজ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ। দেখো 5 নাম্বার যদি পড়ে তখন 4টে কি 5টা পয়েন্টস দেবে, বেশি দিতে হবে না। দক্ষিণ ভারতের 3টি মহাস্মীয় যুগের রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতের 3টি মহাস্মীয় যুগের রাষ্ট্র সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগের ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বৈদিক যুগের ধর্ম। নগরকেন্দ্রিক হরপ্পা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতার যে সংস্কৃতি। বৈদিক যুগের যে সাহিত্য, বৈদিক যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। প্রতিবাদী ধর্ম হিসাবে জৈন ধর্ম, আমি ওই জন্য বললাম যে প্রতিবাদী ধর্মে যদি আলাদা করে আসে তাহলে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং আজীবিক ধর্ম, 3টে ধর্ম তোমরা পড়ে নাও, মুখস্থ করে নাও। হরপ্পা সভ্যতার শিক্ষা ব্যবস্থা ও নারীর অবস্থা কেমন ছিল? ইতিহাস রচনায় লিপি মুদ্রার গুরুত্ব। ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব, সেই বৈদেশিক সাহিত্যিক উপাদানটা করলে হয়ে যাচ্ছে। সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদান করলে ওখান থেকে প্রশ্ন হবেই হবে, 10 হবে, 5ও হবে। তাহলে ইতিহাস রচনায় লিপির গুরুত্ব, মুদ্রার গুরুত্ব করছো। নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, ষোড়শ মহাজন পদ করছো। মেগালিথ বলতে কি বোঝো? মেগালিথ, আবার মেসিওলিথিক, প্যালিওলিথিক এগুলো আসে আবার 5-এর জন্য। সিমন্ট এইজ সংস্কৃতি সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে টিকা লেখো। সিমন্ট এইজ। বৈদিক পর্বের সভা ও সমিতি করবে। আর একটা কোশ্চেন তোমরা ছোট্ট করে রাখবে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। এটা কিন্তু ক্যালকাটাতে দেয়, এই কোশ্চেনটা ক্যালকাটাতে খুব আসে, তোমাদের আসবে কিনা জানা নেই, কিন্তু আমার মনে হয় 5-এর জন্য হলে 1 পেজ তো লেখা যায়, মুখস্থ করা সম্ভব, তাই করবে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। তাহলে আমি মোটামুটি CCHI-1 হিস্ট্রি সাজেশনটা দিয়ে দিলাম 2026-এর জন্য। হিস্ট্রি অনার্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ফলো করো। আর যারা এখনও পর্যন্ত নোট সংগ্রহ করোনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। 2-3 দিনের মধ্যে মোটামুটি তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে।